আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু। আজকে থাম্বেলটা নিশ্চয়ই দেখেছেন যে দুই সেনাপ্রধান, আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনাপ্রধান, হোটেল রুমও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের। তো সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা নিয়ে এত বেশি হইচই বাংলাদেশের মিডিয়াতে করেনি বা এটা নিউজ এতভাবে আসেনি, কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতেই এই ব্যাপারটা এসেছে, যেটা আমাদের সকলের বলবো না আমি, হয়তো আমাদের 90% লোকজনের চোখ এড়িয়ে গেছে। তো আমি সেনাপ্রধান, আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একবার বলেছিলাম আপনার আমার এখানে যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না, এই কথা না রে ভাই, এখন সব কথাই বলা উচিত, সব ওপেন সিক্রেট হচ্ছে। আমি বললে আপনার জাত যাবে গা, আমি বললে আপনার ক্ষতি হয়ে যাবে, দলের ক্ষতি হয়ে যাবে। আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথা বলে পরের দিন শত শত পোলাপাইন ধরা দেন, তখন ক্ষতি হয় না? বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে। আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনাপ্রধান না, সারা দেশের ইউনিসিও গভর্নমেন্টের উপরে চাপ পড়বে যে পাবলিক তো যায় না যাইতেছে, কাহিনী কি। সুতরাং সকলে একটু শুনুন, আজকে আপনাদের বেশি সময় নেব না। তবে ওই কথাটা আসার আগে দুটো ঘটনা একটু আসি। যেমন আপনার তুরাক থানা ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে 8-10 জনকে নাকি ব্যাপক ধোলাই দিয়েছে, এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগরম। মানে 4 ঘন্টার ভেতরে আপনার সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। 6 ঘন্টা 12 ঘন্টা 4 ঘন্টা সময়, যেদিনই দেখবেন চলো চলো যমুনায় চলো, এই থাম্বেল, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি, তৈরিও করা আছে সব, এবং এইটা সবাই জেনেই করবে। দেখবেন আমরা যখন থাম্বেল দিয়ে বলা শুরু করবো এট এ টাইম সবাই বলবে, পেপার পত্রিকা সব একসাথেই বলবে। এই হচ্ছে যে কাহিনী। এটা তাই সেনাপ্রধানের সাথে যেই কথা হয়েছে, আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যেই কথাটা হয়েছে, তার মধ্যে প্রথম শর্ত সেনাপ্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাত, বাংলাদেশের যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে, এটাকে সেনাপ্রধান কন্ট্রোল করতে হবে। যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে থেকে অবসরে যেতে পারে, তাহলে উনি এই কাজ করতে হবে। দ্বিতীয়ত, আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে, এই সেন্ট মার্টিন করিডোর, ব্লাডি করিডোর, আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধানকে স্ট্রং থাকতে হবে। ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু, ইন্ডিয়া, চায়না, আপনার রাশিয়া, সব সেনাপ্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে, নো ব্লাডি করিডোর। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে, কাকে, ওয়াকার সাহেব থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে। ইলেকশন ইনক্লুসিভ হতে হবে। ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো, আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না। এটা ইন্ডিয়া কেন, সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না। এটা ছিল প্রথম এবং একমাত্র শর্ত, যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে, নাহলে ইলেকশন হবে না। এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করব। বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান সেনা বাহিনী আছে, এইটাও আমেরিকাকে দৌড়ানোর জন্য। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিজ সেনাপ্রধান আজকেই কিন্তু বলেছে, বিভিন্ন পত্রিকায় এসছে, যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে এই বার্মার বিভিন্ন অঞ্চলে, এটাতে সেনাবাহিনী জড়িত, বাংলাদেশ সেনাবাহিনী, তার মানে ট্যাগিং দেওয়া শুরু হয়েছে। এখন যদি বার্মিজ সেনাবাহিনী যদি অ্যাকশন নেয়, বোমা কিন্তু কক্সবাজার খাবেন, রাঙামাটি খাবেন, এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন। আজকে পার্বত্য চট্টগ্রাম দেখছেন যে উত্তেজিত, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত। সুতরাং জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে। 27 তারিখ সেনাপ্রধান আসবে, এর ভিতরে আরো অনেক ঘটনা হবে, এবং সম্ভবত আমাদের সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন। তবে এই নিউজটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, এটা শোনা। কিন্তু বাকি যে 3টা বললাম 100% গ্যারান্টেড এই কথাগুলো হয়েছে। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ওপেনলি বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই। ধন্যবাদ ভাইজান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নিরাপত্তাজনিত সংকট দেখতে পাচ্ছে ভারত। নিরাপত্তাজনিত কারণে দেশটি তার কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ হলো, কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তা ঘোষণা করা হয়নি বলে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাই কমিশন সহ বাংলাদেশে থাকা 5টি মিশনে নন ফ্যামিলি পোস্টিং হবে। আফগানিস্তান, ইউক্রেন, দক্ষিণ সুদান, ইরাক সহ বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে সাধারণত কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং দেওয়া হয়ে থাকে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 23শে জানুয়ারি থেকে ভারত তার বাংলাদেশে থাকা কূটনীতিকদের চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাসের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। খুব শিগগিরই ভারত বাংলাদেশের 3টি সীমান্ত সর্বোচ্চ সতর্কতা জারি করতে পারে দেশটির সরকার, এমন আভাসও মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার যেখানে ঐতিহাসিক একটি নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে প্রতিবেশী দেশটি কেন কূটনৈতিক দিক থেকে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিল? কূটনীতিকদের আশঙ্কা, ভারতের মতো অন্য দেশগুলো যদি এমন সতর্কতা জারি করে, তাহলে আগামী নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক শঙ্কা তৈরি হতে পারে। কূটনীতি বা ফরেন সার্ভিসের ভাষায় নন ফ্যামিলি পোস্টিং একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। সহজ কথায়, যখন কোনো কূটনীতিককে এমন কোনো দেশে বা স্থানে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি তার পরিবারকে, মানে স্ত্রী, স্বামী ও সন্তানকে সাথে নিয়ে যেতে পারেন না, তখন তাকে নন ফ্যামিলি পোস্টিং বলা হয়। সাধারণত নিরাপত্তার ঝুঁকি বা জীবনযাত্রার কঠিন পরিস্থিতির কারণে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। দর্শক, জাতিসংঘ বা বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে প্রতিটি মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর অনেক সময় উচ্চ ঝুঁকির এলাকাগুলোতে এ ধরনের পোস্টিং দেওয়া হয়, যাকে বলা হয় হার্ডশিপ পোস্টিং। সব হার্ডশিপ পোস্টিং নন ফ্যামিলি নয়, কিন্তু সব নন ফ্যামিলি পোস্টিং এ মূলত উচ্চমাত্রার হার্ডশিপ জোনের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে পরিবার ছাড়া থাকার ক্ষতিপূরণ হিসেবে কূটনীতিকদের বিশেষ হার্ডশিপ অ্যালাউন্স, অতিরিক্ত ছুটি এবং নির্দিষ্ট সময় পর পর পরিবারের সাথে দেখা করার জন্য বিমান টিকিট প্রদান করা হয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের বেশিরভাগ দেশ সাময়িকভাবে ইউক্রেন থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয় এবং সেখানে পোস্টিংকে নন ফ্যামিলি হিসেবে ঘোষণা করে। এমনকি অনেক দেশ কিয়েভ থেকে দূতাবাস সাময়িকভাবে পোল্যান্ডেও সরিয়ে নিয়েছিল। আফগানিস্তানের দীর্ঘ সময় ধরে ভারত ও অন্যান্য দেশের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং কার্যকর ছিল। বিশেষ করে তালেবান ক্ষমতা দখলের আগে এবং পরে পরিস্থিতি ভয়াবহতার কারণে সেখানে কূটনীতিকরা পরিবার ছাড়াই দায়িত্ব পালন করতেন। বর্তমানে নিরাপত্তার অভাবে সেখানে মিশন কার্যক্রমও বেশ সীমিত। এছাড়া যুদ্ধ এবং অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের কারণে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে বেশিরভাগ দেশই তাদের কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং দিয়ে থাকে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারত সরকার সাধারণত অত্যন্ত উচ্চ নিরাপত্তা ঝুঁকিপ্রবণ দেশগুলোতে তাদের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং বা নো চিলড্রেন পোস্টিং দিয়ে থাকে। তবে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন বা স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে এই তালিকা মাঝে মধ্যে পরিবর্তিত হয়। হিন্দুস্তান টাইমস বলছে, নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের একটি দীর্ঘস্থায়ী এবং কঠোর নীতি রয়েছে। ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি এবং নিরাপত্তার কারণে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য বর্তমানে নো চিলড্রেন নীতি কার্যকর রয়েছে। অর্থাৎ কূটনীতিকরা সেখানে জীবনসঙ্গীকে, মানে স্ত্রী বা স্বামীকে নিয়ে থাকতে পারলেও সন্তানদের নিয়ে থাকতে পারেন না। এটি নন ফ্যামিলি পোস্টিং এর একটি ধরন। বাংলাদেশের জন্য নেওয়া সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক, দক্ষিণ সুদান কিংবা ইউক্রেনের সমপর্যায়ে ফেলে বাংলাদেশের মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করলো?
সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যম যে তথ্য দিয়েছে সেটি হলো নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকার ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর অর্থ হলো বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিল ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে আগামী 23শে জানুয়ারির পর থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাস ছেড়ে কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার আগে দূতাবাসের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হতে পারে এবং প্রতিটি সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হতে পারে। বলা হচ্ছে, বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। গত 12ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা। চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে ভারত সরকার। তারপরে দিল্লি থেকে এমন পরামর্শ দেওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে, সেখানে কাজও চলবে। বাংলাদেশের ঢাকায় ভারতের হাই কমিশন রয়েছে। এছাড়া বাংলাদেশে আরো 4টি সহকারী হাই কমিশন রয়েছে নয়াদিল্লির। সেগুলো আছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়। এসব মিশনে কর্মরত ভারতীয় কর্মীদের পরিজনদেরই দেশে পাঠিয়ে দিতে বলা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দূতাবাস ও উপদূতাবাসের কার্যক্রম আগের মতোই চলবে। শুধু কর্মীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে এই পরামর্শ দেওয়া হয়েছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছু ঘটনা প্রবাহের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভের পর উভয় দেশই নয়াদিল্লি ও ঢাকা সহ তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়। পাল্টাপাল্টি চিঠি চালাচালের মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের মতো বিরল ঘটনাও ঘটেছে। ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। গত মাসে খুন হয় ওসমান হাদি, তারপরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। হাদি খুন হওয়ার পর চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভ হয়। গত বছরের শেষ দিকে ভারতের কূটনৈতিক দপ্তরের সামনে বিক্ষোভ হয় বাংলাদেশে। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রথমে ঢাকায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাদির মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ডাক দেয় সরকার সমর্থক একটি পক্ষ। ওই উত্তপ্ত পরিস্থিতির মাঝে চট্টগ্রাম ভারতীয় ডেপুটি হাই কমিশনার দপ্তর লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উত্তেজনা ছড়ায় সিলেটেও। তারপরে চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের ভারতের উপ হাই কমিশনের কাছেও নিরাপত্তা বাড়ায় বাংলাদেশ সরকার। অন্যদিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য বলছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে সে দেশে অপরাধ বেড়েছে। অপহরণের অভিযোগ 2024 সালের তুলনায় 2025 সালে বেড়েছে 71%। ডাকাতির অভিযোগও বেড়েছে প্রায় 37%। তবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোক বার্তা ঢাকা দিল্লি সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টার বিষয়টিও সামনে আসে। সবশেষ তারকা ক্রিকেটার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশের অবস্থানের কারণে টি-20 বিশ্বকাপ থেকে দেশের বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এসব নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সপ্তাহ তিনেক আগে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিল, এবার বাংলাদেশে হাই কমিশন এবং সহকারী হাই কমিশনের কর্মকর্তাদের সতর্ক করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর কারণ হিসেবে হিন্দুস্তান টাইমসকে বিষয়টি সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বাংলাদেশে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর হুমকি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কারণে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশন ও 4টি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। বিশ্লেষকেরা বলছেন, ভারতের এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে একটি বার্তা দিতে পারে। এমনিতেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। এর মধ্যে 2024 সালের 5ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো পুরোপুরি উদ্ধার না হওয়ায় শঙ্কা আরো বাড়াচ্ছে। এ নিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাছাড়া ভাব চিন্তা আরো বাড়িয়েছে। দেরিতে হলেও দেশটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস 20শে জানুয়ারি এখনো উদ্ধার না হওয়া 1344টি অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, শেষ মুহূর্তে এসে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া নির্দেশে আদৌ কোনো কিছু হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমন পরিস্থিতিতে ভারতের মতো অন্য দেশগুলো যদি সতর্কতা জারি করে, সেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে বড় নেতিবাচক বার্তাই দিবে। যদি এই সজীব অজেদ জয়ের ইন্টারভিউটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে অনেক কিছুই হিসেব মিলে যাবে। আপনারা আল জাজিরার এই যিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার অ্যাটিটিউডটা দেখেছেন। শুরু থেকেই ভীষণ অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড, এবং জয়কে কোনো কথাই বলতে গেলে শেষ করতে দেয়নি। তিনি এমন অ্যাটাকিং একটা ইন্টারভিউ করেছেন, এবং আল জাজিরার সম্পর্কে শুরুতে যে কথাগুলো বললাম, যে শেখ হাসিনা সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান, সেটা কিন্তু এই ইন্টারভিউতে সাক্ষাৎকার গ্রহণকারীর অ্যাটিটিউড এবং কথাবার্তাও স্পষ্ট হয়ে উঠেছে। পক্ষান্তরে সজীব ওয়াজেদ জয় যেভাবে কথা বলেছেন, আপনারা যারা সজীব ওয়াজেদ জয়কে চেনেন বা তার সম্পর্কে জানেন, হি ইজ এ ভেরি ওয়েল এডুকেটেড পারসন। তিনি আর যাই করুক, তার সারা জীবনের লেখাপড়ার অর্জনগুলো কিন্তু খুবই ঈর্ষণীয় আমি বলবো, এবং তিনি শেষ করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। যারা পড়াশোনা করেন, পড়াশোনার জগতে বিচরণ করেন, তারা জানেন হার্ভার্ডের অবস্থান কোথায়। এর আগে তিনি ভারতে পড়াশোনা করেছেন প্রায় 13 বছর, এবং অল থ্রু আমেরিকায় পড়াশোনা করেছেন, আন্ডারগ্র্যাড করেছেন। এবং একটা রাজনৈতিক পরিবারে থাকলে যেটা হয়, যে প্রত্যক্ষভাবে রাজনীতি করতে হয় না, ওই পরিবেশই আপনাকে অনেক কিছু শেখায়। সজীব ওয়াজেদ জয় বর্তমানে বাংলাদেশের একটা প্রতিকূল অবস্থা, আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, সেই সময় তিনি বেশ সাহসী ভূমিকা রাখছেন, এবং সেই কনটেক্সট থেকে তিনি যেভাবে ইন্টারভিউতে কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল কম্পোজড, ম্যাচিউরড কথাবার্তা বলেছেন। এসব ইন্টারভিউর যেটা বিষয় হলো যে, এই ধরেন 25-30 মিনিটের একটা ইন্টারভিউ, এখানে আপনি চাইলেও সব কথা আপনি বলতে পারবেন না। অনেক কথাই না বলা থেকে যায়। আবার মনে হয় যে, আমরা যারা দেখি মনে হয় যে না, এই প্রশ্নটার উত্তর এভাবে না দিয়ে বোধহয় আরেকটু অন্যভাবে দেওয়া যেত। কিন্তু ওই জায়গায় বসে ইন্টারভিউটা যেভাবে দিয়েছেন, অ্যান্ড আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সজীব ওয়াজেদ জয়। আমারও মনে হয়েছে, যেমন যখন বলেছে পুলিশের গুলিতে মুগ্ধ মারা গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় তো প্রশ্নকর্তাকে চ্যালেঞ্জ করা যেত, যে মুগ্ধ যেখানে মারা গিয়েছে তার ধারে পাশে কোনো পুলিশ ছিল না, একদম একটা ক্রাউডের মাঝখানে। সো মুগ্ধর মৃত্যুটা একটা চমৎকার কেস স্টাডি হতে পারে, এবং সেখান থেকেই অনেক থলের বিড়াল বেরিয়ে যেতে পারে। আবু সাইদের মৃত্যুটা নিয়েও প্রশ্ন আছে। রাবার বুলেটের যে ছবি ভাইরাল হতে দেখেছি, কিন্তু আবু সাইদ তো পুলিশের ওই গুলিতে মারা যায়নি, তার মাথার পেছনে ক্ষত ছিল, সেই ক্ষত থেকে মারা গেছে। কিন্তু এগুলো যাই হোক, মানে দিজ আর দ্য ইস্যুজ, এরকম অনেক বিষয় ছিল। তারপরে ওভারঅল ইন্টারভিউ
আমি কয়েকবার দেখেছি, আর ছোট ছোট ক্লিপ তো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমার ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হলো যে একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। সেটা হলো যে শেখ হাসিনা কি অবসরে যাচ্ছেন কিনা, আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে সেটা কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরবে কিনা, এটা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। এবং মানে জয় যেভাবে কথা বলেছেন তাতে অনেকেই কনফিউজড হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আসলে কনফিউশন বা আলোচনা, এবং আমার কাছেও অনেকে জিজ্ঞেস করেছেন, যদিও আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ তো নই, সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়ার সাথেই জড়িত না, কিন্তু আহ, সম্প্রতি যেভাবে রাজনীতিকে অবজার্ভ করছি, কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে যে জয় যেটা বলেছেন, একটা রাজনৈতিক দলের একজন নেতা, তিনি অনেকদিন দায়িত্ব পালন করেছেন, গ্রাজুয়ালি তার চলে যাওয়ার সময় আসে এবং সন্তান হিসেবেও তিনি বলেছেন। কিন্তু শেখ হাসিনা কি এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে চলে যাচ্ছেন, কিংবা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে শেখ হাসিনা সভানেত্রী থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় কনফিউজড হবার কিছু নেই। কারণ মানুষ হিসেবে আমাদের অনেক অভিমান থাকে, অনেক ইমোশন কাজ করে। আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে আমিও তো মানুষ, আমারও তো অভিমান আছে। সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যুদ্ধ, রাজনীতি, এই বিষয়গুলোতে দিনের শেষে আসলে অভিমান কাজ করে না, অভিমানই শেষ কথা নয়। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে। আজকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের উপরে আরো কঠিন সময় আসতে পারে যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং কারা ক্ষমতায় আসবে এবং তারা এসে আরো হার্ড টাইম দেবে কিনা, এই সম্ভাবনাগুলো, এই ঝুঁকিগুলো কিন্তু আছেই। তারপরেও বলছি যে আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন এবং এর নেতা নেত্রী নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে, এটা কিন্তু এই যে রাতের আধারে প্রেস রিলিজ দিয়ে বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো নেতৃত্ব পরিবর্তন করে না। জাতীয় পার্টির বা বিএনপির একটা প্রেস রিলিজ দিল, উনি মহাসচিব নাই হয়ে গেল। আওয়ামী লীগে কিন্তু এটা হয় না, যে কারণে আপনি দেখছেন যে আজকে আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে কার্যকরী যারা কেন্দ্রীয় লিডারশিপ আছেন তাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা থাকলেও নেত্রী কিন্তু তাদের বাদ দিয়ে দিচ্ছেন না বা দল বাদ দিচ্ছে না, কারণ দ্যার ইজ এ প্রসেস। সুতরাং শেখ হাসিনা যখন অবসরে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, কালকেই শেখ হাসিনা চলে যাচ্ছেন না। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এখনই কি শেখ হাসিনা চলে যাওয়ার সময় কিনা, বা এটাই কি বেস্ট টাইম, সেইটা আমাদের একটা বিবেচনার বিষয় আছে। যে আওয়ামী লীগের এই ক্রাইসিস মোমেন্টে শেখ হাসিনাকে অবশ্যই দলীয় নেতৃত্বে থাকতে হবে। আমি বলছি না যে তিনি যাবেন না, তিনি অবশ্যই অবসরে যাবেন, তবে সেই অবসরের সময়টা এখন নয়। এই আজকেই সকালে বন্ধুদের সাথে বিতর্ক করছিলাম বলা যায়, যে উপমহাদেশের রাজনীতিতে 5টি দল, এই ভারতের কংগ্রেস, পাকিস্তানের এই ভুট্টোর পার্টি এবং নওয়াজ শরীফের পার্টি, এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি, এই 5টি দলের নেতৃত্বে উত্তরাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময় এই দলগুলোর নেতৃত্ব এই বিশেষ পরিবারের বাইরে দেওয়া হয়েছে, প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। দেখেন, আওয়ামী লীগ 75-এর পরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কিছুদিন ভিন্ন নেতৃত্বে চলেছে, আওয়ামী লীগ কিন্তু ভালোভাবে চলেনি। বিএনপিও দেখেন মাইনাস খালেদা জিয়া করে যারাই চেষ্টা করেছে তারা টিকাতে পারেনি। ভারতেও দেখেন গান্ধী পরিবারের বাইরে যখন এসেছে তখনই সমস্যাগুলো হয়েছে। সো বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনার লিডারশিপ ইজ এ রিয়েলিটি এবং এই মুহূর্তে এটা প্রয়োজন। সুতরাং নেতাকর্মী যারা আছেন, প্লিজ হতাশ হবার কিছু নেই। যদি শেখ হাসিনা সুস্থ থাকেন, সক্ষম থাকেন শারীরিক এবং মানসিকভাবে, তিনি অবশ্যই পার্টিতে নেতৃত্ব দেবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি অবসরে যাবেন, তার দায়িত্ব অন্যের হাতে দিয়ে যাবেন। এবং সেই হুইজ নেক্সট, এই প্রশ্নটা তখন চলে আসে, সেটাও আওয়ামী লীগ ঠিক করবে। অবশ্যই সজীব ওয়াজেদ জয় আসতে পারে নেতৃত্বে, সায়মা ওয়াজেদ
পুতুল আসতে পারেন, বা ওই পরিবার থেকে অন্যরাও আসতে পারেন। সেগুলো সবই সম্ভাবনা, সেগুলো দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্লিজ এই মুহূর্তে আপনারা কনফিউজড হবেন না, হতাশ হবেন না, কষ্ট পাবেন না। শেখ হাসিনা ইজ দেয়ার অ্যান্ড শি উইল বি দেয়ার। পার্টির নেতৃত্বে তিনি থাকবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নেতৃত্বে ততদিন থাকবেন যতদিন পার্টির তাকে প্রয়োজন। নির্বাচনের আগেই কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত? আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত 1.5 বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী, ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত 1.5 বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। স্বল্প কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, কিছু স্থলপথে কিছু পণ্য তাদের দেশে রপ্তানি বন্ধ করেছে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু ভারত থেকে বলা যায় যে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতা থাকা যে বছরে যে পণ্য এসছে তার থেকে বাংলাদেশে আরো বেশি পণ্য এসছে। আমরা আসলে খুব জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। কিন্তু গতকাল রাত থেকে, বলতে পারেন যে মধ্যরাত থেকে শুরু হয়েছে, গতকাল সন্ধ্যার পরেই ভারতীয় গণমাধ্যমগুলো কেন যেন নড়ে চড়ে বসেছে এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিকদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, সন্তান, বাচ্চারা এখানে পড়াশোনা করেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে ভারতে পড়াশোনা করা বা ভারতের স্কুল কলেজে পড়াশোনা করতে বলা হয়েছে। এক সূত্র বলছে যে হাইকমিশন ও 4টি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি নয়, আছে সেখানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। অর্থাৎ বাংলাদেশের পদক্ষেপটা পাকিস্তানের থেকেও বেশি, অর্থাৎ পুরো পরিবার, স্ত্রী সন্তান সহ পাকিস্তানে স্ত্রী থাকতে পারবেন কিন্তু সন্তানরা থাকতে পারবেন না। ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে, একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করছে নয়াদিল্লি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও তলানিতে নেমেছে। ক্রিকেট প্রসঙ্গ, তারপর ওসমান হাদি মৃত্যু পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও তলানিতে নামছে এবং নামছেই শুধু, এটি আর উঠবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে। এদিকে আপনারা জানেন যে অবৈধ দখলদার ইউনূস সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে 21শে জানুয়ারি, আজ প্রতীক বরাদ্দ এবং আগামীকাল থেকে পূর্ণ প্রচারে এগিয়ে যাচ্ছে। দেশি বিদেশি নানা পক্ষ থেকে এই একতরফা একপাক্ষিক নির্বাচনে এক প্রকার বিধিনিষেধ। মানুষ পরামর্শ দিচ্ছে, কূটনীতিকরা পরামর্শ দিচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতও বরাবর আজ পর্যন্ত ভারত এক জায়গায় অটুট আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূসের সেদিকে কোনো তোয়াক্কা নেই। তোয়াক্কা না করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
যাই হোক, ইউনূস তার মতো এগিয়ে যাবে খুব স্বাভাবিকভাবে 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে না হবে এখনো পর্যন্ত সেই শঙ্কাটা কিন্তু রয়েছে। ইতিমধ্যে দিল্লি যেন আমাদের এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রভাবশালী সেখানে একজন রাষ্ট্রদূত আছেন, তিনি শুধু ভারতের রাষ্ট্রদূত নয়, সার্জিও গোর, তিনি সারা এই অঞ্চলের রাষ্ট্রদূত। সেখান থেকে অনেক কিছু নীতি নির্ধারণ হয়। এরই মধ্যে আবার খবর বেরিয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক নয়াদিল্লিতে গেছেন। আমরা খানিক আগে যে বললাম যে নয়াদিল্লি এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠছে। সেই জায়গা থেকে আগামী নির্বাচন হবে নাকি, নির্বাচন যদি করেও ফেলে, কিন্তু ভারত যে খুব বড় ধরনের বাংলাদেশের ব্যাপারে একটা পদক্ষেপে যাচ্ছে, এই যে নন ফ্যামিলি পোস্টিং, তার একটি পদক্ষেপ বলতে পারেন। কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর দেখা যায় না। বলা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রেও এমনটা ঘটেনি। পাকিস্তানের যে গত বছর মে মাসে যে যুদ্ধ হলো 4 দিনের, সেই সময় কিন্তু নন ফ্যামিলি পোস্টিং হয়নি। তবে নো চিলড্রেন পোস্টিং এখনো পর্যন্ত পাকিস্তানে বহাল আছে। এটা বলতে বাকি থাকে না যে বাংলাদেশে এবং ভারত সম্পর্কটা তাতিয়ে উঠছে।